এক দাগের প্রথম প্রশ্নটা বলেছে বার্ষিক 30% হারে সুদে আর টাকা মূলধনের পি বছরের সরল সুদ কত। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি, ক্যাপিটাল আই ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে পিটা হচ্ছে কত, 8 টাকা, আর টি হচ্ছে এখানে পি বছর, আর আর বাই 100 হবে টি বাই 100। তাহলে আমরা লিখব সরল সুদ সমান চিহ্ন আর ইন্টু পি ইন্টু টি বাই 100। তাহলে এটা কী হবে, পি পি আর টি বাই 100, এটা হবে আমাদের সরল সুদ। অপশান হবে আমাদের এ নাম্বার। 2 নম্বরে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ গ্রেটার দেন 0 এবং সি গ্রেটার দেন 0 সমীকরণের এটা কী ধরনের সমীকরণ হবে বীজদ্বয়, সেটা আমাদের লিখতে বলছে। তাহলে এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, মাইনাস সি হয়ে যাবে, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, মাইনাস সি বাই এ, অর্থাৎ এক্সের মান কী দাঁড়াচ্ছে এখানে, রুট ওভার মাইনাস সি বাই এ। দেখো এক্সের মান, এখানে এক্সের মানটা যদি আমাদের 0 হয়, মানে এ এর সহগ, তাহলে সেটা তো আমাদের এটা বীজ বেরোচ্ছে না, বীজটা বেরোবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের অপশানটা হয়ে যাবে এখানে ডি নাম্বারে, বীজদ্বয় কাল্পনিক হয়ে যাবে। এবার 3 নম্বরের প্রশ্নটাতে কী বলেছে, 3 নম্বর প্রশ্নে বলেছে কোনো 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শকের মধ্যবর্তী দূরত্ব কত হবে। দেখো ব্যাসার্ধ যেহেতু 5 সেন্টিমিটার, সেক্ষেত্রে দুটি সমান্তরাল জ্যা করতে গেলে, স্পর্শক করতে গেলে, তাহলে প্রান্তবিন্দু দুটোই এখানে হবে, অর্থাৎ এখানে ব্যাসের দৈর্ঘ্যটাই হবে আমাদের জ্যা দুটোর বা স্পর্শক দুটোর দূরত্ব। তাহলে এখানে 5 সেন্টিমিটার করে ব্যাসার্ধ হলে আমাদের এই ব্যাসটার দূরত্ব কত হবে, 10 সেন্টিমিটার হবে। সেক্ষেত্রে অপশান হবে আমাদের সি নাম্বার। 4 নম্বরে বলেছে সেক থিটা প্লাস টেন থিটা এর অনন্যকের মান কোনটা হবে। দেখো সেক থিটা প্লাস টেন থিটার অনন্যক হচ্ছে 1 সেক থিটা প্লাস টেন থিটা। তাহলে আমাদের এই নিচের অংশটাকে সরাতে গেলে উপরের নিচে সেক মাইনাস টেন থিটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ লব এবং হরকে। তাহলে নিচের অংশটা দেখো, এই অংশটা একটা সূত্র পড়ে যাবে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে থাকবে কি সেক থিটা মাইনাস টেন থিটা, নিচে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। এবার সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা মানে কি আমরা জানি 1, তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা বাই 1 মানে হচ্ছে সেক থিটা মাইনাস টেন থিটা, অর্থাৎ এখানে কী বাড়ালো, সেক থিটা প্লাস টেন থিটা এর অনন্যকের মান হবে সেক থিটা মাইনাস টেন থিটা। অপশান আমরা পেয়ে যাবো বি নাম্বারে। এবার 5 নম্বরে কি বলেছে, 5 নম্বরে বলেছে একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি চোঙ এবং একটি শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে। দেখো এখানে একটি শঙ্কু এবং একটি চোঙ নেওয়া আছে, যাদের ব্যাসার্ধ একই থাকবে এবং উচ্চতা একই থাকবে। তাহলে তাদের আয়তন, শঙ্কুর ক্ষেত্রে আয়তনের সূত্র কী হবে, শঙ্কুর ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে 1/3 পায়ার স্কয়ার এইচ, এবং চোঙের ক্ষেত্রে আয়তন হচ্ছে পায়ার স্কয়ার এইচ। তাহলে আমাদের এখানে বলছে চোঙ ও শঙ্কুর আয়তন, তাহলে চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন। এবার উভয় দিক থেকে দেখো পায়ার স্কয়ার এইচ সরে গেলে এখানে থাকবে 1:1/3। এবার উভয় পদকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে হবে 3:1 হয়ে যাবে। অপশান আমরা পেয়ে যাবো বি নাম্বারে। 6 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলির, যেখানে দেওয়া আছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 এবং 41 থেকে 50 হলে প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য কত হবে। দেখো 1 থেকে 10 মানে এখানে হচ্ছে 10 হবে, তাহলে এখানে সি নাম্বারটা হবে আমাদের অপশান। 2 নম্বরে শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটাতে বলেছে 2000 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে আমরা এখানে সূত্রটা চক্রবৃদ্ধি সুদ অনুযায়ী লিখতে পারি সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসল। তাহলে সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে 2000 টাকার চক্রবৃদ্ধি সুদ কী হবে, 2000 ইন্টু 1 + 1/10, এখানে 10/100 হবে, কারণ 10টা হচ্ছে কত চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে 10/100, অর্থাৎ 10 দিয়ে 100 কাটলে এখানে হবে 1/10 মাইনাস 2000। তাহলে এখানে 2000 ইন্টু এটা লসাগু করলে হবে 11/10 মাইনাস 2000, এখান থেকে 10-এর একটা শূন্য, 200-র একটা শূন্য কাটলে হবে এখানে 2200 হয়ে যাবে, আর মাইনাস 2000। তাহলে আমাদের 2200 থেকে 2000 বিয়োগ করলে কত হবে, 200। তাহলে আমাদের 1 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত পেলাম আমরা, 200 টাকা পেলাম। তাহলে শূন্যস্থানে আমরা এখানে লিখব 200 টাকা। 2 নম্বরে বলেছে দুটি চলরাশির গুণফল একটি ধ্রুবক রাশি হলে ওই চলরাশিগুলি একে অপরের সাথে ড্যাশ ভেদ সম্পর্ক থাকবে, এখন এটা ব্যস্ত সম্পর্ক থাকবে। 3 নম্বরটা বলেছে সাইন থিটা ইকুয়াস টু কস থিটা হলে থিটার মান কত হবে। দেখো সাইন থিটা ইকুয়াস টু কস থিটা, আমরা কস থিটাটাকে যদি আমরা চেঞ্জ করি সাইনের আকারে, তাহলে কী হবে, সাইন থিটা ইকুয়াস টু সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, তবে এটা কস থিটা হবে।
এটা পুরো কোণে ভাঙালাম, তাহলে এখানে সাইন সাইন সরে গেল, তাহলে থিটা ইকুয়াল টু কী হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই থিটাটা এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 2 থিটা হয়ে যাবে, 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটার মান হবে কত, হাফ হয়ে যাবে 90/2 অর্থাৎ 45 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখব 45 ডিগ্রি। 4 নম্বর বলেছে একটি চতুর্ভুজের 4টি বাহুই 10 সেমি করে, কর্ণ দুটি 12 সেমি এবং 16 সেমি হলে চতুর্ভুজটি একটি কী হবে? দেখো এটা রম্বস হবে, কারণ এখানে যদি আমরা দেখি, দেখবে এটা কত, এটা হচ্ছে 10 সেমি, এবার এখানে আমাদের বলেছে এটা একটা 12 সেমি হবে, একটা 16 সেমি হবে, তাহলে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এখানে দেখো 12 সেমি হলে এটা আমাদের যদি অর্ধেক হয় তাহলে কত হবে 6, আর এটা অর্ধেক হলে 4 হবে, তাহলে 4 4 16 প্লাস আর 6 6 36, তাহলে কত হচ্ছে, এখানে দেখো এখানে 6 আর এখানে 4 4 4 16 আর 36, তাহলে হয়ে গেল 40। আমাদের এইটা যেটা হবে প্রত্যেকটা বাহু সমান, আর এটা একটা কর্ণ ছোট একটা কর্ণ বড়, সেক্ষেত্রে আমরা এটা ধরবো রম্বস হবে, তাহলে আমাদের এখানে লিখব কি রম্বস। তাছাড়া দেখো এখানে বড়টা যদি আমাদের 16 হয় তাহলে এটা হবে 8, অর্থাৎ 8-এর স্কোয়ার, প্লাস এটা যদি 12 হয় তাহলে এটা হবে 6, তাহলে 6-এর স্কোয়ার ইকুয়াল টু আমাদের হওয়া উচিত কি 10-এর স্কোয়ার, এই বাহুটা 10-এর স্কোয়ার, তাহলে দেখো এখানে কত হবে 64 হবে প্লাস 36 হবে ইকুয়াল টু 100, দেখো এখানে 100 হয়ে যাবে সমান চিহ্ন 100, অর্থাৎ এই দুটো আমাদের কি লম্বভাবে ছেদ করেছে আর সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এটা হবে আমাদের রম্বস, এটা একমাত্র রম্বসের ক্ষেত্রেই সম্ভব। কিন্তু বর্গক্ষেত্রে হলে কর্ণ দুটো সমান হতো, কিন্তু এখানে একটা বড় একটা ছোট, সেক্ষেত্রে এটা হবে রম্বস। 5 নম্বরটা কি বলেছে? 5 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটি ড্যাশ ত্রিভুজের সমবাহু। দেখো এখানে ব্যাসার্ধ এটা হচ্ছে উচ্চতা এবং এটা তির্যক উচ্চতা, শঙ্কুর ক্ষেত্রে এটা সবসময় একটা সমকোণী ত্রিভুজের আকারে থাকে, তাহলে এখানে আমরা লিখব সমকোণী ত্রিভুজের বাহু। 5 নম্বরটা বলেছে প্রথম 5টি ছাত্রের বয়সের গড় 5 বছর, কিছুদিন পর একটি ছাত্র এসে তাদের সাথে যোগ দেওয়ায় ওই 6 জনের গড় বয়স হলো 6 বছর, নতুন ছাত্রটির বয়স কত হবে? দেখো 5 জনের গড় বয়স 5 বছর করে, তাহলে 5 জনের মোট বয়স কত ছিল 25 বছর, এবার 6 জনের গড় বয়স হয়ে গেল কত 6 বছর, তাহলে 6 × 6 অর্থাৎ 36 বছর, তাহলে ছিল 25 হয়ে গেল 36, তাহলে বাড়লো কত 11 বছর বাড়লো, তাহলে নতুন ছাত্রটার বয়স হবে 11 বছর। এবার 3 নম্বরের সত্য মিথ্যা প্রথম প্রশ্নটা হচ্ছে মূলধন ও সুদের পরিমাণ একই থাকলে সুদের হার ও সময় পরস্পর সমানুপাতিক হবে। দেখো মূলধন ও সুদের পরিমাণ একই থাকবে, তাহলে এখানে আমরা যদি ধরি পি ইকুয়াস টু 10, টি ইকুয়াস টু 1, আর ইকুয়াস টু 10%, যেহেতু এখানে বলছে মূলধন আর সুদের পরিমাণ, সেক্ষেত্রে পি 10 হলে সুদের পরিমাণ আমরা ধরে নিলাম 10%, তাহলে আই ইকুয়াস টু কী হবে, আই ইকুয়াস টু পি ইন্টু টি ইন্টু R/100, তাহলে পি 10 ইন্টু টি হচ্ছে 1, আর আর এর মান হচ্ছে 10/100, তাহলে এখানে 10 10 কেটে যাবে, দেখো তাহলে এখানে হচ্ছে কত আমাদের 1 হচ্ছে, তাহলে এখানে আই কত, আই হচ্ছে আমাদের 1 টাকা, তাহলে এখানে যদি আমাদের পিটা বাড়ে তাহলে আইটাও বাড়বে, তাহলে পি বাড়লে আই বাড়ে, অর্থাৎ পি এর সঙ্গে আমাদের আসলের সঙ্গে এখানে সুদটা সমানুপাতে আছে, কিন্তু এখানে আমাদের কি বলছে সুদের হার সময়ের সঙ্গে সমানুপাতে থাকবে, কিন্তু না আমরা দেখতে পাচ্ছি কি মূলধনটা হচ্ছে মোট সুদের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ মূলধন বাড়লে আমাদের সুদটাও বেড়ে যাবে, সেক্ষেত্রে বিবৃতিটি হবে মিথ্যা। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে এক্সের যে কোনো বাস্তব মানে x² + 16x + 65 সর্বদা ধনাত্মক হবে। দেখো এক্সের মান যদি আমরা 0 ধরি তাহলে এখানে কত হচ্ছে, মানটা আমরা বের করে দেবো 0² + 16 × 0 + 65 = 65ই হবে, আমরা ক্যালকুলেশন করে দেখলি। এবার যদি আমরা মাইনাসে যদি যাই, যেহেতু ধনাত্মকের কথা বলছে যে কোনো মান বলছে, তাহলে আমরা 0 ধরেছিলাম, এবার যদি আমরা নেগেটিভে অর্থাৎ মাইনাসে ধরে দেখি তাহলে দেখব -1² + 16 × -1 + 65 = কী হবে, এখানে -1² করলে 1 হবে, 16 সঙ্গে -1 গুণ করলে এখানে 16 হবে, এখানে 65 থাকবে, তাহলে এখানে 66 হলো, 66 থেকে 16 বাদ দিলে এখানে হয়ে যাবে কত 50। দেখো যে কোনো মান নিই আমরা প্লাস নিই অথবা মাইনাস নিই, সেক্ষেত্রে আমাদের মানটা ধনাত্মকই বেরোবে, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে আমাদের কি সত্য।
এবার 3 নম্বর প্রশ্নতে কী বলেছে, সকল বৃত্তস্থ চতুর্ভুজ সামান্তরিক। দেখো সকল বৃত্তস্থ চতুর্ভুজ সামান্তরিক হতে পারে না, কারণ এখানে যে আমি একটা ছবি নিয়েছি, দেখো এটা সামান্তরিক হতে পারবে না, কারণ এই বাহুটার সঙ্গে এই বাহুটার মিল হবে না, এই বাহুটার সঙ্গে এই বাহুটার মিল হবে না, অর্থাৎ সমান্তরাল হবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা বিবৃতিটি মিথ্যা। 4 নম্বরে বলেছে সাইন আলফা প্লাস কস আলফার সর্ববৃহৎ মান 2। দেখো সাইন আলফা প্লাস কস আলফার সর্ববৃহৎ মান আমরা যদি এটাকে বর্গ করে দিই, তাহলে কী হবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু সাইন আলফা প্লাস কস আলফা। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান কত, 1। আর এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 এবং কস 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 2 ইন্টু সাইন আলফা প্লাস কস আলফার মানটা আমরা 1 আকারে, যদি সর্ববৃহৎ মান যেহেতু বলেছে, তাহলে 90 ডিগ্রি ক্ষেত্রে সর্ববৃহৎ মান 1 হবে সাইনের, আর কস 0 ডিগ্রি ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 1 হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে আলফার মানটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সর্ববৃহৎ মান 1 বেরোবে সাইন আলফার মানটা, এবং সাইন আলফার কস আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে এখানে সর্বোচ্চ মান 1 বেরোবে। তাহলে 2 ইন্টু 1 ইন্টু 1 যদি ধরি, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 1 প্লাস 3, 1 প্লাস 2 তাহলে 3 হবে, কিন্তু এখানে আমাদের বলছে সর্ববৃহৎ মান 2 হবে, কিন্তু আমরা 3 বের করতে পারবো যদি সবচেয়ে বড় মানটা আমরা এখানে নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে বিবৃতিটা কী হবে, আমাদের মিথ্যা হবে। এবার এখানে কি বলেছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল ওই একই ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্তের ক্ষেত্রফলের সমান হবে। দেখো বক্রতলের ক্ষেত্রফল এখানে কি হবে, আমরা যদি ধরে নিই ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এখানে 4 পাই আর স্কোয়ার হবে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এবার একই ব্যাসার্ধ, অর্থাৎ ওই আর ব্যাসার্ধ বিশিষ্ট যদি প্রত্যেকটা আমরা গোলক নিই এখানে, তাহলে এটা বৃত্ত নিই, বৃত্তের প্রতিটি ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, তাহলে 4টার ক্ষেত্রে কী হবে 4 পাই আর স্কোয়ার হবে। তাহলে দেখো এখানে আমরা একটা গোলকের ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার পাচ্ছি বক্রতলের ক্ষেত্রফল, আর 4টি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাহলে দুটো সমান হয়ে গেল। সেক্ষেত্রে বিবৃতিটি আমরা পাচ্ছি এটা সত্য। 6 নম্বরে বলেছে যে সমস্ত রাশিসমূহের সংখ্যাগুরু মান 5 তাদের সবচেয়ে বৃহত্তম পদের মান হবে 5। না, এটা ভুল ধারণা, কারণ সবচেয়ে বেশি সংখ্যক 5 হতে হবে, তবেই সেটা হবে সংখ্যাগুরু মান। সেক্ষেত্রে এটা হবে বিবৃতিটি মিথ্যা।